একটা ছোট্ট গ্রামে শীতল নদী বয়ে যায়। নদীর দুই পাড়ে থাকে দুই বোন, অনুরাধা আর প্রিয়া। তাদের বাড়ি দুটো নদীর দুই ধারে, কিন্তু মনের কথা যেন নদীর জলের মতো একে অপরের কাছে পৌঁছে যায়। আজ সকালে প্রিয়ার বাড়িতে কাজের ধুম পড়ে গেছে। হরি, আমি মাটি কেটে আনলাম, জলও ভরে রেখেছি। এখন গোসল করে চুলা ধরাবো। তুমি হাত মুখ ধুয়ে নাও। আজ কিন্তু আমাকে জমিতে যেতেই হবে, বীজ বুনতে হবে যে। আরে প্রিয়া, তোমাকে দেখে মনে হয় তুমি একাই 10 জনের কাজ করতে পারো। সকাল থেকে একটুও থামোনি। তবে একটু নিজের কথাও ভাবো, আমি একাই জমির কাজ সামলে নিতে পারবো। এমন বলো না গো, জমি তো আমাদের জীবন। আমি নিজের হাতে বীজ বুনলে তবেই মনে হয় ফসলের উপরে আমারও একটা অধিকার আছে। আর তুমি পাশে থাকলে আমার সব ক্লান্তি মুছে যায়। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি আর একটা। এটাই তো আমাদের সংসারের মজা। প্রিয়া আর হরি হাসি মুখে কাজে লেগে যায়। ওদিকে অনুরাধার বাড়িতে সকালটা একটু অন্যরকম। রাজু, তাড়াতাড়ি খেয়ে নে, তুই আর বাবা জমিতে যাবি। আমার আজ খুব ঘুম পাচ্ছে। আরে রুটির গন্ধ তো ভালোই লাগছে, কিন্তু আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি খাবার দে। সারা দিন খাটে শুয়ে থাকলেই হবে? ভোর হয়ে গেছে, এখন দুপুর হয়ে যাবে। গোসল করো, জমিতে যাও। পাড়ার লোকে বলে আমি খেটে মরি, আর তুমি শুধু খাটে পড়েই থাকো। আরে এত রাগ কেন? আমি একটু আরাম করছি, তাতে কি দোষ? আর জমির কাজ করে কত টাকায় বা আসে? বরং কিছু জমি বেচে দিলে মোটা টাকা হাতে আসবে। তাহলে সব জমি বেচে দাও, তুমি খাটে শুয়ে খাও, আর আমি আর রাজু ভিক্ষা করে খাই, তাই তো? আর শুনে রাখো, আমার বাবা মায়ের সম্পত্তি আমি একা পাবো না, প্রিয়াও সমান ভাগ পাবে। তাহলে প্রিয়াকে বোঝাও সবটা তোমাকে দিয়ে দিক। ও তো খুব ভালো মানুষ, তোমার কথা মানবে। তুমি ভাবছো প্রিয়া সব দিয়ে দেবে? ও পরিশ্রম করে খায়, তোমাকেও ওর মতন কাজ করা শিখতে হবে। কিন্তু না, তুমি তো খাটে শুয়ে শুয়ে আমাকে শুধু জ্ঞানই দেবে। শুধু তিরস্কার করতে জানো, এখন খেতে দাও। হায় রে আমার কপাল, এমন স্বামী পেলাম যে খেটে খাওয়ার বদলে খাটে পড়ে থাকে। আমাকে এবার বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে, নইলে রাজুকে নিয়ে আমি পথে বসবো। অনুরাধার মনে অশান্তি আর জমির চিন্তা জমতে থাকে। ওদিকে দুপুরের রোদে একটা পুরনো বাড়ির সামনে পিপল গাছ। ভেতরে বসে আছেন কৃষ্ণচন্দ্র আর সরস্বতী। এই সরস্বতী, আমি লক্ষ্য করছি অনুরাধা এলে তার মুখে আনন্দ কম, চিন্তা বেশি। আর প্রিয়া, ও তো খেতে খাচ্ছে, তবুও চোখে ক্লান্তি দেখা যায়। তা তুমি ঠিকই বলছো। আমরা এখন বুড়ো হয়ে যাচ্ছি। এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমাদের মেয়েদের জীবন সহজ হয়। আমিও তাই ভাবছি। আমাদের বাড়ি জমি সব দুই মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। কিন্তু লোকে কি বলবে? ছেলেদের না দিয়ে সব মেয়েদের দিলে? যারা আমাদের দুঃখে পাশে দাঁড়ায়নি তাদের কথা কেন শুনবো? অনুরাধার প্রিয়া আমাদের সন্তান, সমান ভাগ না দিলে এটা অন্যায় হবে। সন্ধ্যায় অনুরাধা রান্নাঘরে ব্যস্ত, রাজু পড়ছে, শঙ্কর খাটে শুয়ে। ও অনুরাধা, সারাদিন কোথায় ঘুরে বেড়ালে? দেখছো না আমি না খেয়ে আছি। তুমি কি ভাবছোটা কি আমি তোমার চাকর? সারাদিন জমি, রাজু, সংসার সব আমিই সামলাই, আর তুমি শুধু খাটে শুয়ে হুকুম করো। আমি তো বলেছি তোমার বাবার জমি নিয়ে এসো, বেচে দিলে টাকা হবে, আমরা আরামে থাকবো। আমার বাবার জমি তাদের ঘামে সিঞ্চিত, তুমি জানো না সেই জমির দাম। তবে হ্যাঁ, আমি আমার অংশ নিতে চাই, কিন্তু প্রিয়ারও সমান অংশ আছে। অনুরাধার মনে লোভ জন্ম নেয়। সে ঠিক করে পরের দিন প্রিয়ার সঙ্গে কথা বলবে। পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এইরকম ধরনের গল্প পাওয়ার জন্য। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব সবাই করে যেও। পরের দিন সকাল, শীতল নদীর পাড়ে প্রিয়ার বাড়ির সামনে অনুরাধা এসে দাঁড়ায়। তার মুখে চিন্তার ছাপ। প্রিয়া, তুই কি একটু সময় দিতে পারবি?
আমার তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। দিদি, এত সকালে কি হয়েছে রে? বল না, সব ঠিক আছে তো? তুই তো জানিস আমাদের সংসারে কত টানাটানি। শঙ্কর কাজ করে না, সব কিছু আমারই কাঁধে। রাজুর পড়াশোনা, ঘরের খরচ আমি আর পারছি না রে। তাই ভাবছিলাম বাবা মায়ের জমির ব্যাপারে কথা বলি। জমির কথা হঠাৎ কেন দিদি? বাবা মা তো সবসময় বলেন জমি আমাদের দুজনের মধ্যেই সমান ভাগ হবে। তুই তো জানিস তোর সংসারে শান্তি আছে, হরি তোর পাশে আছে, আর জমিও আছে, কিন্তু আমার জীবনটা শুধুই সংগ্রাম। তাই ভাবছিলাম যদি তুই তোর অংশের কিছুটা আমাকে দিস, আমার একটু সুবিধা হবে। দিদি, তুই এটা কি বলছিস? আমি কখনো জমির জন্য কিচ্ছু চাইনি। বাবা মা যা ঠিক করেছেন তাই হবে। আমি খেটে খাই, তাতে আমার কোনো অভিযোগ নেই। তুই আমার অংশ চাইছিস, এটা কি ঠিক? তুই কি চাস যে আমি সারা জীবন কষ্ট করি আর তুই সুখে থাকিস? এটা কি ন্যায়ের কথা? দিদি, আমি তোকে কষ্টে থাকতে দেখতে চাই না, কিন্তু বাবা মায়ের সিদ্ধান্ত ভাঙতে পারবো না রে। তুই যদি সাহায্য চাস, আমি অন্যভাবে সাহায্য করব, কিন্তু আমার অংশ দিতে বলিস না রে। তুই বুঝলি না প্রিয়া, আমার কষ্টের কোনো দাম নেই তোর কাছে। ঠিক আছে, আমি যাই। অনুরাধা চোখের জল মুছে চলে যায়। তার মনে হিংসার লোভ আরো গাঢ় হয়। বিকেলে প্রিয়ার বাড়িতে হরি মাঠ থেকে ফিরে এসেছে। তারা দুজনে চা খাচ্ছে। আজ জমিতে বীজ বুনেছি, তুমি পাশে না থাকলে এত তাড়াতাড়ি শেষ হতো না। তোমাকে সাহায্য করলে আমার মন ভরে যায় গো। তোমার হাসি দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। হঠাৎ অনুরাধা আবার প্রিয়ার বাড়িতে আসে। প্রিয়া, আমি আবার এসেছি। বাবা মায়ের জমির কথা ভেবে আর থাকতে পারলাম না। দিদি, আবার এই কথা? তুই তো জানিস আমি বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাব না। তুই জানিস না আমার কত কষ্ট। আমার সংসারে টাকার অভাব, শঙ্করের শরীর ভালো নেই, রাজুর পড়াশোনার খরচ আছে। তুই যদি আমাকে জমির অংশ দিস, আমি একটু হালকা হব। দিদি, আমরা তোমার কষ্ট বুঝি, কিন্তু প্রিয়ার অংশ নিয়ে নিলে কি সত্যি তোমার সংসার ঠিক হবে? আমরা অন্যভাবে সাহায্য করতে পারি। তোমরা বুঝবে না, আমি শুধু রাজুর ভবিষ্যতের কথা ভাবছি। তুই কি আমাকে অংশ দিতে রাজি আছিস প্রিয়া? দিদি, আমি তোর জন্য সব করতে পারি। ঠিক আছে, আমি আমার অংশ তোকে দিয়ে দেব, তবে বাবা মায়ের সিদ্ধান্তের কথা একবার ভেবে দেখিস। আমার কোনো আপত্তি নেই দিদি, আমি শুধু চাই সবাই সুখে থাকুক। ধন্যবাদ প্রিয়া, ধন্যবাদ হরি। আমি কালই বাবা মায়ের সঙ্গে কথা বলবো। পরের দিন সকালে অনুরাধার প্রিয়া তাদের বাবা মায়ের বাড়িতে যায়। কৃষ্ণচন্দ্র সরস্বতী তাদের দেখে খুশি হন। আরে, দুই মেয়ে একসঙ্গে এসেছো, ঘরটা যেন আর জীবন পেল। তোদের দেখে আজ মনটা ভরে গেল রে। জানি তোরা জমির কথা বলতে এসেছিস। বাবা মা, আমি প্রিয়ার সঙ্গে কথা বলেছি, ও আমাকে তার জমির অংশ দিতে রাজি। হ্যাঁ বাবা, দিদির সংসারে বড্ড কষ্ট। আমার অংশ দিয়ে যদি ওর জীবনটা একটু ভালো হয়, আমি তাতে রাজি। প্রিয়া, তুই বড় মনের মেয়ে, কিন্তু জমি তো তোর অধিকার। সব ছেড়ে দেওয়াটা কি ঠিক? মা, আমরা খেটে খেতে পারবো। দিদির এখন জমির দরকার বেশি। ঠিক আছে, তবে একটা শর্ত, এই বাড়ির ভিটেটা প্রিয়ার থাকবে, আর বাকি জমি অনুরাধা পাবে, আর আমরা দুই বোনের বাড়িতে পালা করে থাকবো। বাবা, বাড়িটা কেন প্রিয়ার? আমরা তো চেয়েছিলাম সব আমার নামেই হোক। দেখ অনুরাধা, তুই অনেক পাচ্ছিস, এখন বাড়িও চাস। ঠিক আছে মা, আমি আর কিছু বলবো না। অনুরাধা চুপ করে, কিন্তু তার মনে রাগ জন্ম নেয়। সে অনেকটা পেলেও বাড়ির ভিটে না পাওয়ায় অসন্তুষ্ট। অনুরাধা বাড়ি ফিরে আসে, তার মন ভারী। বাড়ির ভিটে প্রিয়ার নামে হওয়ায় রাগ আর হিংসেই জ্বলছে।
সন্ধ্যায় শঙ্কর খাটে বসে তার দিকে তাকিয়ে, শঙ্কর, আমি অনেক কষ্টে প্রিয়াকে রাজি করালাম। জমি তো পেলাম, কিন্তু বাড়ির ভিটে প্রিয়ার নামে থাকবে, এটা কি ঠিক হলো? বাড়ি ছাড়া জমি কি কাজে লাগবে? গ্রামের লোক তখনই আমাদের মানবে যখন বলবে আমাদের দুটো বাড়ি আছে, এখনো কাজ অর্ধেক হয়েছে। আমি ঠিক করেছি কাল আবার বাবার কাছে যাব। বাড়িটা আমাদের নামে না হলে আমার মন শান্ত হবে না। ওদিকে প্রিয়ার বাড়িতে হরি আর প্রিয়া রাতের খাবারের পর বাইরে বসে কথা বলছে। হরি, আজ দিদির চোখে একটা অদ্ভুত চাহনি দেখলাম জানো, আগে কখনো এমন ছিল না ও। আমিও দেখেছি, দিদি যেন অনেক লোভী হয়ে গেছে। তুমি সাহায্য করলে, সব দিয়ে দিলে পরে কোনো সমস্যা হবে না তো? দিদি তো আমারই দিদি, লোভ থাকলেও তার সংসার যদি ভালো হয় আমি তাতেই খুশি। তবে বাবা মায়ের কথাও ভাবতে হবে। সাবধানে থেকো প্রিয়া, আজ যা শান্ত মনে হচ্ছে কাল ঝড় হয়েও আসতে পারে। পরের দিন সকালে শঙ্কর কৃষ্ণচন্দ্র আর সরস্বতীর বাড়িতে যায়। কৃষ্ণচন্দ্র বাইরে বসে চা খাচ্ছেন। বাবা, কাল রাতে অনেক ভালো খেতে পেরেছি, আপনাদের জন্য মনটা হালকা হলো। ভালো শঙ্কর, আমরা চাই সবাই সুখে থাকুক। একটা কথা ভাবছিলাম, আপনারা বুড়ো হচ্ছেন, মাও দুর্বল, এই বড় বাড়িতে একা থাকবেন কি করে? হঠাৎ অসুস্থ হলে কে দেখবে? শঙ্কর, সেবা মন থেকে হয়, বাড়ির নামে নয়। তুমি আর অনুরাধা যদি সত্যি আমাদের খেয়াল রাখতে চাও, বাড়ি ছাড়াই পারবে। ঠিক আছে বাবা, কিন্তু এভাবে একা থাকলে একদিন আফসোস করবেন। এই বাড়ির মায়া আপনাদের ডুবিয়ে দেবে, এই বলে দিলাম। শঙ্কর, তুমি আমার জামাই, তাই সম্মান রেখে বলছি, এখনই চলে যাও, আমরা নিজেদের সামলে নেব। তোমরা যে পথে হাঁটছো তার দাম তোমাদের শিগগির দিতে হবে। শঙ্কর মুখ নিচু করে চলে যায়। তার মনে রাগের আগুন জ্বলে। বাড়িতে ফিরে অনুরাধার সঙ্গে কথা বলে। বাবা আমাকে অপমান করলেন, এত সহজে বাড়ি আমাদের হবে না। তাহলে আমরাও হাল ছাড়বো না। কাল থেকে নতুন খেলা শুরু। প্রিয়াকে আবার বোঝাতে হবে, বাবা মাকে বুঝিয়ে বলবো আমাদের সঙ্গে থাকাই তাদের জন্য নিরাপদ। ওদিকে কৃষ্ণচন্দ্র সরস্বতী তাদের পুরনো বাড়ির আঙিনায় বসে। আমি আর পারছি না গো, আগে ভোরে উঠে আঙিনা পরিষ্কার করতাম, গরু ছাগলদের খাওয়াতাম, এখন একটু কাজ করলেই শরীরটা ভেঙে পড়ে। তুমি ঠিক বলছো, বয়সের ভারে চোখ ঝাপসা, কানে কম শুনি, তবুও লোভ সামলাতে হয়। মনে হয় একটা ছেলে থাকলে ভরসা পেতাম। মেয়ে কম কি গো, মেয়েরা চাইলে ছেলের চেয়েও বেশি আশ্রয় দিতে পারে, কিন্তু এখন কার কাছে যাব? অনুরাধা বলল জমি ছাড়া আমাদের রাখবে না, এমন শর্ত দেয় মেয়ে, আমার বুক ভেঙে গেল। তাই তো, অনুরাধার মুখে এমন কথা শুনে হৃদয় আমার হাহাকার করছে। ওর কাছে গেলে অসম্মান হবে, আমাদের ভরসা এখন ওই প্রিয়া। হ্যাঁ, হরি পরিশ্রমী, প্রিয়া সংসার সামলায়, ওর মন পরিষ্কার, ও আমাদের বোঝা মনে করবে না। তাহলে ঠিক হলো, কাল সকালে প্রিয়ার বাড়িতে যাব, আমাদের শেষ জীবনটা ওদের কাছেই কাটাবো। তবে মাঝে মাঝে এই বাড়ি দেখতে আসবো খন। পরের দিন ভোরে কৃষ্ণচন্দ্র সরস্বতী একটা ছোট বস্তা নিয়ে প্রিয়ার বাড়ির দরজায় দাঁড়ালো। মা, বাবা, তোমরা হঠাৎ এইভাবে? এসো এসো, ভেতরে এসো, তোমাদের দেখে আমার মনটা ভরে গেল গো। বেটি, আমরা আর একা থাকতে পারছি না রে, শরীরও আর চলছে না, তাই তোর কাছেই এলাম। তুই কিছু মনে করিসনি, তাই তো? মা, তোমরা আমার কাছে ভগবানের দান, আমি সব সময় চেয়েছি তোমাদের কাছে রাখতে। আজ তোমরা এসেছো, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে বলো তো?
হরি মাঠ থেকে ফিরে আসে। বাবা মাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বাবা মা, তোমরা আমাদের ঘরে এসেছো, এ তো আমাদের ভাগ্য। এখন থেকে আমরা সবাই একসঙ্গেই থাকবো। তোমাদের সেবা করা আমাদের পুজো। হরি, তোমার মতো জামাই পেয়ে আমরা ধন্য। মেয়ের ঘরে এসে মনে হচ্ছে যেন তার হৃদয়ের মধ্যে জায়গা পেলাম। প্রিয়ার বাড়িতে কৃষ্ণচন্দ্র আর সরস্বতী থাকতে শুরু করেন। তাদের মুখে শান্তির হাসি। কিন্তু এই খবর অনুরাধার কানে পৌঁছতেই তার মনে ঝড় ওঠে। সে ছুটে প্রিয়ার বাড়িতে আসে। প্রিয়া, এটা কি শুনছি? মা বাবা তোর বাড়িতে থাকছেন কেন? আমি কি তাদের মেয়ে নই? দিদি, তুই এমন কথা বলছিস কেন রে? মা বাবা তো নিজে থেকেই এসেছেন। আমি শুধু বলেছি তাদের এখানে থাকলে আমার ভালো লাগবে। তাদের যেখানে ইচ্ছে সেখানেই থাকুক, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তুই তো বড় সাধু। সবাইকে দেখাতে চাস তুই মা বাবার সেবা করছিস, তারপর জমি বাড়ি সব তোর নামে হবে, তাই তো? অনুরাধা, তুই এমন কথা বলছিস? আমরা তোকে আর প্রিয়াকে একই চোখে দেখি। আমাদের সম্পত্তি তোমরা দুজনেই সমান ভাগে পাবে। তোমার মনে এমন খারাপ ভাবনা এলো কি করে? তুই তো বলেছিলি তোর সংসারে নাকি টানাটানি, তা আমরা তোর ওপরে বোঝা হয়ে থাকতে চাইনি, তাই প্রিয়ার কাছে এসেছি। এতে কোনো ষড়যন্ত্র নেই। দিদি, আমি শুধু চাই আমার মা বাবা সুখে থাকুন। আমি তাদের সম্পত্তির দিকে কখনো চোখ তুলিনি। তাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় ধন রে। চুপ কর প্রিয়া, তোর এই নাটক আমি বুঝি। তুই মা বাবাকে নিজের দিকে টেনে আমাকে দূরে সরাতে চাস। এখন মনে হয় তারাও তোরই পক্ষে। অনুরাধা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে ফিরে আসে। রান্নাঘরে বসে আছে, কোনো রান্না হয়নি। চারপাশে নিস্তব্ধ। কি হয়েছে অনুরাধা? মুখটা এমন ঝামেলার মতো কেন? খাবারের ব্যবস্থা করো, রাজু তো ক্ষুধায় কাঁদছে। খাবার আজ আর হবে না। আমি নিজের চোখে দেখলাম মা বাবা প্রিয়ার বাড়িতে কত আরামে বসে আছে, যেন প্রিয়াই তাদের আসল মেয়ে। কি দেখলে? স্পষ্ট করে বলো। বাবা মা এখন প্রিয়াকেই বাড়ি আর জমি দিতে চান, তাই ওরা ওর বাড়িতেই থাকতে শুরু করেছেন, যেন কাল বলতে পারেন প্রিয়াই তাদের দেখছে আর সেই আসল উত্তরাধিকারী। তুমি ঠিকই ধরেছ। প্রিয়া চালাক মেয়ে, সাদা সেদে সেজে সব দখল করতে চায়। বাড়ির জমির দামই তো সবচেয়ে বেশি, তাই এতদিন ধরে এমন বান করছিল। না, এখনো দেরি হয়নি। আমি কিছু না কিছু নিশ্চয়ই করব। প্রয়োজনে মা বাবার বাড়িতে গিয়ে দখল বসাবো। প্রিয়াকে আমি বাড়ি নিতে দেব না। পরের দিন সকালে রাজু স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হঠাৎ মাটিতে পড়ে যায়, অচেতন হয়ে যায়। রাজু, রাজু, বাবা চোখ খোল, চোখ খোল বাবা, তোর কি হলো? শঙ্কর ছুটে এসে রাজুকে কোলে তুলে নেয়। তারা দুজনে ডাক্তারখানায় ছোটে। ডাক্তার গোপাল রাজুকে পরীক্ষা করছেন। এটা কোনো সাধারণ অসুখ নয়। রাজুর হৃদয়ে ছিদ্র আছে। তাড়াতাড়ি শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করান। অনেক টাকা লাগবে, কিন্তু দেরি করলে বড় বিপদ হয়ে যাবে। আমার ছেলেকে বাঁচাতে হবে। যা আছে সব বিক্রি করে হলেও চিকিৎসা করাবো আমি। ঠিক বলেছ, জমি সম্পত্তি সব বেচে দেব, শুধু রাজুকে বাঁচাতে হবে। খবর পেয়ে প্রিয়ার হরি অনুরাধার বাড়িতে ছুটে আসে। দিদি, রাজুর এমন হলো কি করে? আমরা তোদের পাশে আছি, বল আমরা কি সাহায্য করতে পারি? দিদি, আমরা তোমাদের সঙ্গে আছি। যদি কিছু লাগে আমাদের বলো, আমরা আমাদের সব দিয়ে সাহায্য করব। না প্রিয়া, তোরা এই বিপদের সময় পাশে এসেছিস, এটাই তো অনেক। আমরা নিজেরা ঠিক সামলে নেব। দিদি, রাজু আমাদেরও ছেলের মতো, আমরা সব রকমের সাহায্য করব। ধন্যবাদ প্রিয়া হরি। আপাতত আমরা শহরে যাচ্ছি। মা বাবার খেয়াল রেখো, দরকার হলে তোমাদের খবর দেব।
অনুরাধার মনে প্রিয়ার প্রতি ভুল বোঝাবুঝি কেটে যায়। সে নিজের ভুলের জন্য লজ্জা পায়। অনুরাধার শঙ্কর রাজুকে নিয়ে শহরের হাসপাতালে ছুটেছে। তাদের হাতে সময় কম, মনে দুশ্চিন্তার ঝড়। গ্রামে পিয়া আর হরি কৃষ্ণচন্দ্র সরস্বতীর খেয়াল রাখছে। এদিকে গ্রামে দীনেশ, জমির ব্যবসায়ী, শঙ্করের কাছে এসে নতুন প্রস্তাব নিয়ে হাজির। এই শঙ্কর, শুনলাম তোমার ছেলে নাকি অসুস্থ, অনেক টাকা লাগবে, তাই না? আমি একটা ভালো প্রস্তাব দিতে এসেছি। কি প্রস্তাব দীনেশ? বলো বলো, আমার মাথা এখন ঠিক নেই। তোমার বাবা শাশুড়ির জমি তো পেয়েছো, বেচে দাও, আমি ভালো দাম দেব। রাজুর চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে আর তোমরাও আরামে থাকবে। কিন্তু জমি বেচলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আর প্রিয়ার অংশ তো আমরা পেয়েছি, এটা কি ঠিক হবে? আরে এখন ভাবছোটা কি? ছেলের জীবন বাঁচানোই তো বড় কথা। এই জমি বেচে টাকা হলে সব সমস্যা মিটে যাবে। আমি কাগজপত্র তৈরি করে রাখবো। শঙ্কর দীনেশের কথায় দোলাচলে পড়ে। সে বাড়ি ফিরে অনুরাধার সঙ্গে কথা বলে। অনুরাধা, দীনেশ এসেছিল, বলছে জমি বেচে দিতে, রাজুর চিকিৎসার জন্য টাকা জোগাড় হবে। কিন্তু আমার মন বলছে এটা ঠিক হবে না। রাজুকে বাঁচাতে হবে শঙ্কর। জমি বেচে দিলে কি হবে? আমার ছেলে ফিরে এলেই আমি সুখী। তুমি তুমি দীনেশের সঙ্গে কথা বলো। ওদিকে শহরের হাসপাতালে রাজুর চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তাররা বলেছেন অপারেশনের জন্য আরো টাকা লাগবে। অনুরাধা শঙ্কর দিনরাত হাসপাতালে পড়ে আছে। ডাক্তারবাবু, আমার ছেলে কি ঠিক হয়ে যাবে? আমরা যা পারি করব। চিন্তা কম করুন, রাজুর অবস্থা এখন স্থিতিশীল, তবে অপারেশনের জন্য তাড়াতাড়ি টাকা জোগাড় করতে হবে। আমরা সব বেচে দিয়ে হলেও টাকা জোগাড় করব। বাবা শাশুড়ির জমি বেচার কাগজ তৈরি করছে। পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এইরকম ধরনের গল্প পাওয়ার জন্য। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব সবাই করে যেও। গ্রামে প্রিয়ার বাড়িতে কৃষ্ণচন্দ্র সরস্বতী প্রিয়া ও হরির সঙ্গে বসে গল্প করছেন। মা, বাবা, তোমরা এখানে থাকায় ঘরটা যেন আরো উজ্জ্বল হয়ে গেছে। বলো, আজ কি রান্না করব? বেটি, তুই যা রান্না করিস তাই মুখে রোচে, তবে আজ একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে। ওরে, তুমি মাঠে কি ফসল তুলেছো এবার? তোমার পরিশ্রম দেখে মনে হয় এই গ্রামের সেরা কৃষক তুমি। হঠাৎ খবর আসে রাজুর অসুস্থতার। প্রিয়ার হরি ছুটে যায় হাসপাতালে। দিদি, রাজু কেমন আছে রে? আমরা শুনে আর থাকতে পারিনি। প্রিয়া, তুই এসেছিস? রাজুর অপারেশন হবে রে। ডাক্তার বলেছে আরো টাকা লাগবে। আমরা জমি বেচার কথা ভাবছি। তোমরা এমন বিপদে পাশে এসেছো, এটাই তো অনেক। আমরা ঠিক টাকা জোগাড় করব, তবে মা বাবার তুই একটু দেখাশোনা করিস রে। দিদি, তুই চিন্তা করিস না, মা বাবা আমাদের কাছে ভালো আছে। রাজু ঠিক হয়ে যাবে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। হাসপাতাল থেকে ফিরে প্রিয়ার হরি কৃষ্ণচন্দ্র সরস্বতীকে রাজুর খবর জানায়। রাজুর এমন হলো কি করে? আমরা এখন কি করব? আমার নাতির কিছু হলে আমি বাঁচবো না। প্রিয়া, প্রিয়া, তুই দিদির পাশে থাক মা। মা, আমরা সবাই মিলে রাজুকে বাঁচাবো। দিদি যদি জমি বেচে আমি তাতে কিচ্ছু বলবো না। বাবা মা, তোমরা চিন্তা করো না, আমরা দিদিদের সঙ্গে যোগাযোগ রাখবো। কয়েকদিন পর শঙ্কর দীনেশের সঙ্গে কথা বলে জমি বেচার কাগজ তৈরি করে। কিন্তু হঠাৎ একটা খবর গ্রামে ছড়িয়ে পড়ে। দীনেশ জমির দাম কমিয়ে শঙ্করকে ঠকানোর পরিকল্পনা করছে। এই খবর প্রিয়ার কানে পৌঁছায়। হরি, শুনছি দীনেশ নাকি দিদিদের জমি কম দামে কিনতে চায়। এটা তো ঠিক নয়।
দিনেশের এমনই স্বভাব। আমি শঙ্করদাকে সাবধান করব, জমি বেচতে হলে সঠিক দাম পেতে হবে। প্রিয়ার হরি শঙ্করের কাছে যায়, কিন্তু শঙ্কর তখন দিনেশের সঙ্গে কাগজে সই করতে ব্যস্ত। দিনেশ, তুমি বলেছিলে জমির ভালো দাম দেবে, কাগজে সই করছি। হ্যাঁ শঙ্কর, তুমি চিন্তা করো না, টাকা পেয়ে যাবে। দুলা ভাই থামো, দিনেশ তোমাকে ঠকাতে চায়, জমির দাম অনেক কম দিচ্ছে। কি বলছো প্রিয়া, এটা সত্যি? হ্যাঁ দাদা, গ্রামের সবাই জানে দিনেশ জমি কম দামে কিনে নেয়। আর তুমি অন্য ক্রেতার সঙ্গে কথা বলো। তোমরা আমার ব্যবসায় নাক গলাচ্ছ কেন? শঙ্কর, এদের কথায় কান দিও না। আমি এখন কি করব? রাজু চিকিৎসার জন্য টাকা দরকার। দুলা ভাই, আমরা তোমাদের সঙ্গে আছি, আমার কাছে কিছু সঞ্চয় আছে, রাজুর জন্য নিয়ে নাও। জমি বেচার আগে ভালো করে একবার ভেবে দেখো। শঙ্কর প্রিয়ার কথায় থমকে যায়, তার মনে প্রিয়ার প্রতি কৃতজ্ঞতা জাগে। সে দিনেশের সঙ্গে কাগজে সই করা বন্ধ করে দেয়। প্রিয়া, তুমি আমাদের এত বড় বিপদে পাশে দাঁড়ালে, আমি ভুল করতে যাচ্ছিলাম, ধন্যবাদ। প্রিয়া, তুই আমার চোখ খুলে দিলি বোন। আমি তোকে কত ভুল বুঝেছিলাম। এখন থেকে আর কোনো হিংসা রাখবো না রে। শঙ্কর আর অনুরাধা প্রিয়ার সঞ্চয় নিয়ে রাজুর চিকিৎসার জন্য শহরে ফিরে যায়। দিনেশের পরিকল্পনা ভেস্তে যায়, কিন্তু গল্পে এখনো একটা বড় টুইস্ট বাকি। শহরের হাসপাতালে রাজুর চিকিৎসা চলছে। প্রিয়ার দেওয়া সঞ্চয় আর কিছু জমি বেচে টাকা জোগাড় হয়েছে। অনুরাধা শঙ্কর রাজুর পাশে দিনরাত জেগে আছে। গ্রামে প্রিয়ার হরি কৃষ্ণচন্দ্র সরস্বতীর দেখাশোনা করছে। শঙ্কর, ডাক্তার বলেছে রাজুর অপারেশন নাকি ভালো হয়েছে, এখন শুধু বিশ্রাম দরকার। আমার মনটা একটু হালকা হলো গো। তুমি ঠিক বলেছ, প্রিয়ার হরির সাহায্য না পেলে আমরা এত দূর আসতে পারতাম না। আমি ভুল করেছি, তাদের ভুল বুঝে। আমিও প্রিয়ার ওপরে হিংসা করেছি। প্রিয়া আমাদের এত বড় বিপদে পাশে দাঁড়ালো, তবু আমি তাকে খারাপ ভেবেছি। কয়েকদিন পর রাজু সুস্থ হয়ে বাড়ি ফেরে। প্রিয়া, হরি, কৃষ্ণচন্দ্র, সরস্বতী তাদের বরণ করতে অনুরাধার বাড়িতে আসে। দিদি, রাজুকে দেখে মনটা ভরে গেল রে, ঠাকুরের কৃপায় সব ঠিক হয়েছে। মাসি, আমেশো, তুমি আমাকে বাঁচিয়েছো। আমি বড় হয়ে তোমাদের মতো ভালো মানুষ হব। রাজু, তুই শুধু সুস্থ থাক, এটাই আমাদের বড় পাওয়া। অনুরাধা, শঙ্কর, তোমরা ভুল বুঝেছিলে, কিন্তু সেটা স্বীকার করেছো, এটাই বড় কথা। আমরা চাই দুই বোন মিলে সুখে থাকুক। আমরা বুড়ো হয়েছি, তোমরা দুইজনে একসঙ্গে থাকলে আমাদের মন শান্তি পাবে। মা, বাবা, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমি জমি বাড়ির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন শুধু রাজুর একটা ভালো ভবিষ্যৎ চাই আমি। আমিও প্রতিজ্ঞা করছি, এখন থেকে পরিশ্রম করে সংসার চালাবো, আর কারোর উপর ভরসা করব না। এই সময় গ্রামে দিনেশের খবর ছড়িয়ে পড়ে। সে আরেকটি পরিবারের জমি ঠকিয়ে নিতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকেরা তাকে শাস্তি দেয়। দিদি, আমরা সব ভুলে এখন নতুন করে শুরু করব। তুই আর আমি আবার আগের মতন বোন হয়েই থাকবো। তুই ঠিক বলেছিস প্রিয়া, এখন থেকে আমরা একসঙ্গে হাসি খুশি থাকবো। শীতল নদীর পাড়ে দুই বোনের বাড়ি আবার আনন্দে ভরে ওঠে। কৃষ্ণচন্দ্র আর সরস্বতী পালা করে দুই মেয়ের বাড়িতে থাকেন। শঙ্কর কাজে মন দেয় আর রাজু স্কুলে ফিরে যায়। গ্রামের সবাই তাদের মিলেমিশে থাকার গল্প শুনে খুশি হয়। মা, আমি বড় হয়ে ডাক্তার হব, গ্রামের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেব। আমার ছেলে যে এমন কথা বলছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর আমরা সবাই তোর পাশে থাকবো রাজু। এভাবেই দুই বোনের সম্পর্ক আবার আগের মতো মজবুত হয়। শীতল নদী বয়ে চলে আর তাদের জীবনও হাসি আনন্দে
এগিয়ে যায়।